তারাই একমাত্র এইগুলো আবিষ্কার করে ফেলতে পারে যে খাটের তলা দিয়ে সুড়ঙ্গ করে সেটা নদী অব্দি চলে যায়। আমি মজা করে বলি যে এই গঙ্গার তলায় মেট্রো হয়েছে বলে এশিয়ায় প্রথম না কি ভারতে প্রথম বলে এখানে বড়াই করছিল। আমার মনে হয় এই ক্লেমটা ভুল করছে রেলওয়ে। আমার মনে হয় যে এর আগেই হয়তো অনেক নদীর তলা দিয়ে অনেক নেটওয়ার্ক এই সমস্ত আমলে এরা নেতা ফেতারা করে রেখেছে। আমরা জানি না এগুলো, কিছুদিন বাদে জানা যাবে, তখন দেখা যাবে যে রেলওয়ে অনেক পরে করেছে, আগে এরা করেছে। এইটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা দেখুন একটা ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে গেছে চুরিটা। পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে আপনারা তাহলে একটু বলে দিন যে কোনটা আপনাদের জানা প্রয়োজন বা প্রয়োজন বলে আপনারা মনে করেন, বা কোনটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে কোনটা পড়ে না। কারণ যখনই কোনো গোলমাল হয় পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশ বলে এটা আমরা জানি না, এটা আমাদের জানার এখতিয়ার নয়, মানে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য আপনারা আপনাদের সিলেবাসটা একটু জানিয়ে দিন। কারণ এইভাবে যে একটা তলা দিয়ে এরকম করে নদী বরাবর চলে যেতে হয়, এগুলো আমরা সেই ছোটবেলায় গল্পের বইতে পড়তাম, এরকম ডাকাত থাকতো। হ্যাঁ মানে কি বলবো বলুন, এইগুলো এখন আপনারা প্রত্নতাত্ত্বিকদের ইন্টারভিউ নিন, ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকেদের নিন যে এটা কিভাবে হয়। আর পুলিশ জানে না, পুলিশ বলে মাটির তলা দিয়ে হচ্ছে, আমরা কি করে জানবো। তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরেই বাংলায় হিউম্যান ট্রাফিকিং, গোল্ড পাচার, বেআইনি অস্ত্র, এমনকি আপনার ধরুন জাল নোট, বিরাট বড় একটা নেটওয়ার্ক রয়েছে, এবং এইগুলো দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে হয়ে চলেছে। এবং সেটা শুধু আমি গল্প কথা বলছি তা না, আপনি সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টাল খুলে দেখতে পারেন, আপনি পুলিশের প্রকাশিত রিপোর্ট থেকে দেখতে পারেন, প্রচুর এরকম রয়েছে। এরা সমস্ত জানে, কিন্তু তাও বর্ডার লাইন সিকিউরিটি নিয়ে কোনো কথা বলবে না, তাও এইগুলোকে প্রিভেন্ট করবার জন্য কি করা যায় সেটা করবে না। কেন করে না? পশ্চিমবঙ্গ তো ক্রিমিনালদের মানে একদম মানে হোমস্টে। পশ্চিমবঙ্গে ক্রিমিনালরা যে পরিমাণ আশ্বস্ত ফিল করেন এখন, আর যে সে ক্রিমিনাল হলে হবে না, মানে এইরকম লেভেলে ক্রিমিনাল হতে হবে। মানে হ্যাঁ, খুন করতে হবে, পাচার করতে হবে। ওই সাধারণ দু একটা পাড়া গুন্ডা বদমাশদের কোনো এখন দাম নেই, ওদেরকে এখন আর ক্রিমিনাল বলা হয় না। ক্রিমিনাল হতে গেলে মিনিমাম এই স্তরে পৌঁছতে হবে যে দু তিনটে বন্দুক থাকবে, পুলিশকে মানে এটা আগের দিন দেখছিলাম কোন এক ওই কি আরিয়াদহের কোন নেতা, পুলিশ কোথায় তাকে ধরে নিয়ে যাবে টানতে টানতে, বেটা পুলিশের পারলে পরে সে হাত ধরে নিয়ে চলে যায়, এত নাকি তার ক্ষমতা। তো এইটা এমন একটা পরিবেশ আমরা তৈরি করেছি যে সৌগত রায়কে নাকি থ্রেট করছে, একজন এমপি কে নাকি তিনিই বলছেন, হ্যাঁ তিনি বলছেন যে আমি লাইভ কোশ্চেনে পড়ে যাচ্ছি। তারা একজন এমপি যিনি কিনা ওই এলাকার সব থেকে বড় পলিটিক্যাল ফোর্স, তিনি যদি নিজে ভালনারেবল ফিল করেন, তো আমি আপনি তো কোন ছাড় বেঁচে আছি মানে ভগবানের দয়া, এটা বিরাট ব্যাপার। সংখ্যালঘুদের নয়, সংখ্যালঘু সম্প্রদায় বলে বা সোজা ভাষায় আপনারা মনে করছেন যে ইসলাম সম্প্রদায়ের মানুষের নাম বেশি পরিমাণে টিভিতে আসছে মানে ইসলাম সম্প্রদায়ের লোকেরা হচ্ছে কালপ্রিট। বিষয়টা আসলে সেটা নয়, বিষয়টা হচ্ছে এদেরকে ব্যবহার করা হচ্ছে। এর আসল মাথাটাকে খুঁজে বার করতে হবে, এবং আসল মাথাটা আমরা সবাই জানি, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তাকে কেন ধরা যাচ্ছে না বা কি হচ্ছে না সেটা আমি জানি না। কিন্তু এই আসল মাথাগুলি যারা বসে রয়েছে ওখানে, তারা হিন্দু মানে হিন্দুরও না, মুসলমানেরও না, জৈনেরও না, খ্রিস্টানেরও। এরা একটা অসভ্য একটা রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব, যারা কেবলমাত্র নিজেদের ক্ষমতা কায়েম করে নিজেদের পকেট ভরানোর জন্য রয়েছে। যখনই কোনো একটা জায়গায় কোনো একটা ক্রিমিনালের সাথে বনিবনা হয় না, এই যে বিহারের এই ছেলেটি যে আরিয়াদহের, একে আপনি কি বলবেন, না তো মুসলিম নয়, তাহলে আপনি তার মানে কি দোষটা মুসলমানের নয় বা হিন্দুর নয়, দোষটা হচ্ছে রাজনৈতিক সংগঠনের। ফলে ক্রাইম হচ্ছে, হ্যাঁ আমরা হয়তো বেশি পরিমাণে ইসলাম সম্প্রদায়ের মানুষের নাম দেখতে পাচ্ছি, সেই জন্য আমাদের মনে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে সব ক্রিমিনালই আসলে মুসলমান, তা নয় বিষয়টা। আসল ক্রিমিনালের মাথাগুলো হচ্ছে এই সমস্ত পলিটিক্যাল চেয়ারগুলো দখল করেছে। অর্জুন সিং এর আমলেও যেমন ধরে নিলাম অর্জুন সিংই হচ্ছে বদমাস, তাহলে অর্জুন সিংকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আমার, আপনার, না পুলিশ প্রশাসনের? তা পুলিশ মন্ত্রীর নাম কি, পুলিশ ডিপার্টমেন্ট কারা চালাচ্ছে? তাহলে পারছে না তারা চালাতে। কিছু হলেই বলে এই তো বিহার থেকে গুন্ডা এসছে, ঝাড়খণ্ড থেকে সমস্ত ক্রিমিনাল আসছে। তাহলে স্টেটের চেকপোস্ট গুলো রেখেছেন কেন? প্রত্যেক স্টেট বর্ডারে অন্যায় করা এবং অন্যায়কে সহ্য করা বা অন্যায়কে এন্ডোর্স করা দুটোই ইকুয়ালি অপরাধ আমাদের আইনের চোখে। তা একটা লোক ঘুষ দিয়ে চাকরি করেছে, সেটা প্রমাণ হয়েছে, এই নয় যে শুধু বিরোধীরা এসে কমপ্লেন করেছিল। সেই লোকটাকে আপনি কোথায় সাসপেন্ড করে দেবেন, তাকে পেনালাইজ করবেন, উল্টে তাকে ডেকে এনে আবার আপনার দলের একটা সিনিয়র পজিশনে দিচ্ছেন। তার মানেটা কি? এবার এই লোকটা যখন ক্ষমতা পেয়ে যাবে, এই লোকটার মনে হবে আরে এবার আমি ক্ষমতার অপব্যবহার করবো, এ আরো 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 পাঁচটা, দেখুন এই উন্নয়ন ঢপের চপ, উন্নয়ন মানে হচ্ছে আরো পাঁচটা করাপশনের উইংস খুলে দেওয়া, এদের কাছে উন্নয়ন মানে হচ্ছে দুর্নীতি। তো সেই কারণে এই লোকটা যখন আবার চেয়ারে বসবে, তখন এই আরো 5 রকমের 5টা লোকের থেকে চাকরি চুরি করার টাকা নেবে। ফলে প্রতি মুহূর্তে
এদের প্রত্যেকটা পদক্ষেপের ভিশন একটাই, যে করাপশনটাকে কিভাবে অপটিমাইজ করা যায়। মানুষের কথা ভাবার উদ্দেশ্যই নয়। আপনি টাকা দিয়ে কোনো দ্রব্য বা সার্ভিস কিনলেন, ঠিক আছে, কিন্তু সময়কে টাকা দিয়ে ক্যালকুলেট কিভাবে করবেন। যে যোগ্য প্রার্থীরা ওখানে বসে আছে 1000 থেকে 1500 দিন পার হয়ে গেল, এই 1500 দিনের দামটা কোন বিচারপতি, কোন আইন, কোন আদালত তাদেরকে ফেরত দেবে। ফলে এটা জুডিশিয়াল সিস্টেমের ব্যাপক মিসম্যানেজমেন্ট। এবং আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা এবার এটাকে ইন্টারভেন করুন এবং এই বিউরোক্রেটিক সিস্টেমটাকে আরো কিভাবে ম্যানেজ করা যায়। যে হিয়ারিং এর দিন এসে কেন দেখা হবে, এই নেই কেন, ওই নেই কেন, এটা আগে থেকে ডিসাইডেড হবে, নাহলে কজ লিস্টে আসবেই না। এবং টাইমলি ম্যানারে যাতে ফুলফিল হয় প্রত্যেকটা কাগজপত্র, প্রত্যেকটা ফর্মালিটি, সেইটা এনশিওর করার জন্য গভর্নমেন্টকে একটা ব্যবস্থা নিতে হবে। এইবারে কিন্তু ওনার তো আদ্যপান্ত করাপশনে ডুবে গেছেন উনি তখন নড়তে চড়তেও পারছেন না। ডান দিকে ঘুরলে করাপশন, বাদিকে ঘুরলে করাপশন, ওপরে নিচে যেদিকে তাকাবে সেদিকে করাপশন। 21শে জুলাই একটা সেলিব্রেশন হয়ে গেছে। 21শে জুলাই সেলিব্রেশনের দিন নয়, 21শে জুলাই একটা বেদনার দিন, একটা কষ্টের দিন। একাধিক কর্মীকে যে মারা হয়েছিল সিপিএম এর আমলে, সেইটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্টের একটা মোর্স ডে হওয়া উচিত, কিন্তু সেইটা কান্নাকাটির কোনো রেশ নেই, কোনো কান্নাকাটি করার দরকার নেই। অন্তত একটা নিদেন পক্ষে তো একটা রেসপেক্ট করা যায় মানুষকে। দেখা যাচ্ছে সুড়ঙ্গ, বিছানার তলায়, একদম খাটের তলায় সুড়ঙ্গ। এর আগে আপনারা খাটের তলায় টাকা দেখেছেন পশ্চিমবঙ্গে, এবার খাটের তলায় সুড়ঙ্গ দেখছেন। এরপর আরো কি কি দেখবেন আমার জানা নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, কথা বলবো। বলছি অরিত্র, সব থেকে অবাক করা বিষয়, 100 মিটারের মধ্যে 2টো থানা, কেউ জানতেই পারলো না এমন একটা সুড়ঙ্গের হদিশ। সেখান থেকে ডিঙি রাখা আছে, সেখান থেকে মৃতদেহ থেকে শুরু করে এমনকি এইসব সোনার যেগুলো রীতিমতো সেই মূর্তিগুলোও যেত, তার মধ্যে থেকে পাচার হতো, পুলিশ জানতে পারলো না। ওপারে পেরোলেই তো বকুলতলা থানা। না দেখুন, থানায় তো যারা যায় তারা তো চাকরি করতে যায় না, তারা তো বোধহয় এমনি আড্ডা মারতে যায়, পিকনিক করতে যায়, সেজন্য তারা ঠিক জানেন না। আমি এখনো বুঝতে পারি না যে পুলিশের তাহলে স্কোপ অফ সার্ভিসটা কি। আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে আপনারা তাহলে একটু বলে দিন যে কোনটা আপনাদের জানা প্রয়োজন বা প্রয়োজন বলে আপনারা মনে করেন, বা কোনটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে, কোনটা পড়ে না। কারণ যখনই কোনো গোলমাল হয় পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশ বলে এটা আমরা জানি না, এটা আমাদের জানার এখতিয়ার নয়, মানে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য আপনারা আপনাদের সিলেবাসটা একটু জানিয়ে দিন। কারণ যতবার এই ধরনের ঘটনা ঘটেছে, পাচারের বলুন বা এই ধরনের খুন বলুন বা রকমারি যত ক্রাইম হয়েছে, ঠিক যখন কেস খেয়ে যায় তখন বলে এটা জানি না, শুনিনি। এটা অদ্ভুত রোগ ধরেছে এদের। আর এই যে এখন অবস্থা বাংলায় হয়েছে, আমাদের সাক্ষাৎকার আর আপনাদের চ্যানেলে আর মানুষ দেখবে না। এবারে তৃণমূল কংগ্রেসের আমলে গভর্নমেন্ট রিলেটেড সমালোচনা করতে গেলে আপনাদের নতুন গেস্ট দরকার, যেরকম ধরুন প্রত্নতাত্ত্বিক, হ্যাঁ, ঐতিহাসিক, ভূগোলবিদ, এই ধরনের মানুষজন দরকার। কারণ আমরা তো রাজনৈতিকভাবে ব্যাপারগুলোকে দেখি, এইটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা দেখুন একটা ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে গেছে চুরিটা, মানে ভাবাই যায়। আমরা এর আগে কত মনুমেন্টাল প্রাচীর ফাচির দেখতে যাই বিভিন্ন জায়গায়, যে কিভাবে পাঁচিলের তলা দিয়ে সেই সময় বিশ্বযুদ্ধ হতো, এই করতো সেই করতো। সেইটা এখন যে বাস্তবেও করা যায়, খুব ভালোবাসি আমি তৃণমূল কংগ্রেসকে এই কারণে, যে কিভাবে গল্প কথা, যে সিনেমায় যেগুলো পড়ি আমরা, কল্প বিজ্ঞানে যেগুলো পড়ি, সেগুলোকে বাস্তবে যেভাবে এনারা রিফ্লেক্ট করাতে পারেন, এটা অন্য কোনো পার্টি পারে না। সেই জন্য আমার তৃণমূলের প্রতি আলাদা একটা রেসপেক্ট রয়েছে, যে তারাই একমাত্র এইগুলো আবিষ্কার করে ফেলতে পারে, যে খাটের তলা দিয়ে সুড়ঙ্গ করে সেটা নদী অবধি চলে যায়। আমি মজা করে বলি যে এই গঙ্গার তলায় মেট্রো হয়েছে বলে এশিয়ায় প্রথম, না কি ভারতে প্রথম বলে এখানে বড়াই করছিল। আমার মনে হয় এই ক্লেমটা ভুল করছে রেলওয়ে। আমার মনে হয় যে এর আগেই হয়তো অনেক নদীর তলা দিয়ে অনেক নেটওয়ার্ক এই সমস্ত আমলে এরা নেতা ফেতারা করে রেখেছে। আমরা জানি না, এগুলো কিছুদিন বাদে জানা যাবে, তখন দেখা যাবে যে রেলওয়ে অনেক পরে করেছে, আগে এরা করেছে। মুখ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, উনি কিচ্ছু জানেন না। উনি তো এখন বিয়ে খেতে গেছেন কোথায়, বিয়ে বহুবাত খান, উনি কিচ্ছু জানেন না। উনি শুধু অ্যাসেম্বলিতে এসে মিথ্যে কথা বলবেন কিছুদিন বাদে, যেগুলো শুনিনি, জানি না, ওনার কাছে কোনো খবর থাকে না। না, উনি কিচ্ছু জানে না। 2021-এ কে ছিল বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশ ডিপার্টমেন্টটা কে ছিল? সিপিএম ছিল, না কংগ্রেস ছিল, না বিজেপি ছিল? 2021-এও যদি এই ঘটনা ঘটে থাকে, তার দায়ভারটা কার? পরে জানাজানি হচ্ছে বা পরে এসছে বলে তো সাত খুন মাফ হয়ে গেল না। না, আরে ঘটনাটা তো ঘটেছে। উনি বলতে পারেন যে না, ঘটনাটা ঘটেনি, ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে সেটা ফেক ভিডিও, এটা কি বলতে পারবেন মুখ্যমন্ত্রী যে না, এটা ফরেনসিক করে দেখুন, এই লোকটা আসলে কিচ্ছু করেনি, একজন সৎ সজ্জন ব্যক্তি? এই কথা যদি বলতে পারেন যে হ্যাঁ আপনারা একটা ওই কম্পিউটার গ্রাফিক্স করে ওই সমস্ত দেখিয়েছেন, তাহলে আমি মানতে রাজি আছি। কিন্তু ঘটনাটা যদি ঘটে থাকে, সে যার আমলেই ঘটুক, একবার বলছি যে অর্জুন সিং এর নাকি লোক তার আমলে, আচ্ছা অর্জুন সিং এর আমলেও আমি ধরে নিলাম অর্জুন সিংই হচ্ছে বদমাস, তাহলে অর্জুন সিংকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আমার, আপনার, না পুলিশ প্রশাসনের?
তা পুলিশ মন্ত্রীর নাম কি, পুলিশ ডিপার্টমেন্ট কারা চালাচ্ছে? তাহলে পারছে না তারা চালাতে। কিছু হলেই বলেই তো বিহার থেকে গুন্ডা এসছে, ঝাড়খণ্ড থেকে সমস্ত ক্রিমিনাল আসছে। তাহলে স্টেটের চেকপোস্ট গুলো রেখেছেন কেন? প্রত্যেক স্টেট বর্ডারে নাকা চেক পয়েন্ট থাকে, সেখানে গাড়ি চেক করা হয়, ট্রাক ফাক এলে সেগুলো চেক করা হয়। এমনি এমনি চলে আসছে, এসে বন্দুক নিয়ে থাকছে, বন্দুকবাজি করছে। দেখুন, আশপাশের যত আমাদের প্রতিবেশী রাজ্য আছে সেখানে বিভিন্ন ফ্রিল্যান্স ক্রিমিনাল যারা আছেন, যারা এই মাঝে মধ্যে এখানে ওখানে গিয়ে খেপ খেলেন, বোম মারেন, গুলি করেন, তাদের একটা বড় জব মার্কেট হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই যতবারে হাওড়ায় রামের মিছিলে যে গুলি চলেছিল, পরে ধরা পড়েছিল, সে হ্যাঁ বিহার থেকে, সেই ছেলেটিকেও জিজ্ঞাসা করা হয়েছিল, তার বাড়ির লোক বলেছিল হ্যাঁ তো মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গে যায়, মানে ও বোমাবাজিটা ওর প্রফেশন, গুলি করা বোমা মারার প্রফেশন। তো ও ফ্রিল্যান্সে মাঝে মধ্যে এখানে গুলি করা করতে আসে, এটা পেশায় পরিণত হয়েছে। তো তাহলে এটাই যদি এখন পেশা হয়, তা সেই পেশাকে সুরক্ষা দেবে আমাদের পুলিশ প্রশাসন, অসুবিধার কি আছে? মুখ্যমন্ত্রী ডিফেন্স করা ছাড়ার উপায় কি? মুখ্যমন্ত্রীর তো এখন পুরো মানে না, পুলিশ মন্ত্রী হতেই পারে, কিন্তু ওনার তো আদ্যপান্ত করাপশনে ডুবে গেছেন উনি। উনি তো এখন নড়তে চড়তেও পারছেন না, ডান দিকে ঘুরলে করাপশন, বাদিকে ঘুরলে করাপশন, ওপরে নিচে যেদিকে তাকাবে সেদিকে করাপশন। উনি এখন কোনো রকমে ধাক্কা মেরে গভর্নেন্সটাকে কতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কথা বলছেন। এই যে এই প্রেস কনফারেন্স করে ভোটের আগে কি সব বললো টললো, এই সুজিত বসু বাজে লোক, অরূপ বিশ্বাস বাজে লোক, ফিরহাদ হাকিম বাজে লোক, কি ব্যবস্থা নিয়েছে? আপনি আমাকে বলুন যে এইসব তো আপনিও জানেন, আমিও জানি, ইউটিউবে অডিয়েন্স দেখছে তারাও জানে যে কার এলাকায় কোন নেতা করাপ্টেড। তাহলে আমার ইউটিউবের অডিয়েন্স আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, যে মুখ্যমন্ত্রী একটা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করেন, তার কাছে সেই আইনি ক্ষমতা আছে। তিনি যদি মনে করেন কালকেই চিঠি দিয়ে অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিম বা সুজিত বসুকে বার করে দিতে পারেন তার পোস্ট থেকে, সেখানে নতুন লোক অ্যাপয়েন্ট করতে পারেন। না মেয়র চেঞ্জ করলেন, না সুজিত বসুকে সাসপেন্ড করলেন, না শোকজ করলেন, বকছেন যে আমি ভিজিলেন্স বসাবো। আরে এই ক্লাস 7-এর বাচ্চা নাকি এরা জানে না কোটি কোটি টাকা চুরি করেছে? তুমি তাদেরকে হেডমাস্টারের মতো পার্থক্যটা কি রইলো? চোর যে ওরা চুরি করেছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। উনি কখনো ওসিদেরকে বলছেন, কখনো এসপিদেরকে বলছেন। আরে বলে আমার হবেটা কি? এ তো আমি আপনার চ্যানেলে বোধহয় ইনি 100তম ভিডিওতে হয়তো বলছি, কিন্তু লাভ কি হচ্ছে? যার হাতে ক্ষমতা রয়েছে সেই ব্যক্তিত্বর তো কাজ সেটা যে ওটাকে এক্সিকিউট করে দেখানো। আসলে এক্সিকিউট করতে পারবেন না, চানও না, কারণ যদি আরম্ভ করেন সবাই মিলে তো ওনার দিকে আঙুল তুলবে যে আপনি কিভাবে পার্টিটা চালাচ্ছেন, এই টাকাগুলো তো সব পার্টি ফান্ডে গেছে। আরে 1 টাকা হলেও তো পার্টি সেখান থেকে বেনিফিটেড হয়েছে। সেই বেনিফিটের যে অংশগুলো, তখন তো ওনাকে উত্তর দিতে হবে, সেই উত্তর ওনার কাছে নেই, সেজন্য উনি এড়িয়ে যাচ্ছেন। তো আমি বলছি তারিখ পে তারিখ, বলছি হাইকোর্ট যে কেসগুলো নিয়ে এত দ্রুততার সাথে দেখে, হাইকোর্ট যে কেসগুলোকে এতটা মান্যতা দেয়, কারণ মানুষের রুটি রুজির ডিএ মামলার সাথে যেমন ঠিক 26,000-এর ভবিষ্যৎ কি হতে পারে তা সেটা ঝুলে রয়েছে, সেটা হাইকোর্ট যখন এত দ্রুততার সাথে দেখে এবং এত যত্ন সহকারে দেখে, কিন্তু সেই কেসগুলো আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গেলে ক্রমাগত পিছিয়ে যায়। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, মানে বাংলার মামলা দেখলেই সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে আতঙ্ক। বাংলা থেকে এসেছে, অন্য কোনো মামলা শুনবেন, বাংলার মামলা ডেট, বাংলার মামলা স্থগিত, বাংলার মামলা 3 সপ্তাহ পরে। কেন? দেখুন, আমাদের ন্যাশনাল জুডিশিয়াল সিস্টেমটার মধ্যে ভয়ঙ্কর একটা অব্যবস্থা চলছে। মানে আপনি যদি দেখেন যে নারদা সারদা এই কেস মানে প্রায় 1 দশক হতে চললো, ঝুলে রয়েছে, কোনো সলিউশন হয় না, না প্রপারলি তদন্ত হচ্ছে, না বেনিফিশিয়ারিরা আমরা যারা বিনিয়োগ করেছিলাম, না সাধারণ মানুষ তার টাকা ফেরত পাচ্ছে। ফলে যে কোনো মানুষ এখন আর কোর্ট সিস্টেমের প্রতিও ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার কারণ দেখছে আরে ভাই আমার তো সলিউশনই হচ্ছে না। একটা কোর প্রিন্সিপাল আছে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে আমি এই যে আপনি 25,000 লোকের কথা ভাবছেন, আমি শুধু ভাবছি যে ডিএ প্রাপ্য, ডিএ যারা পাবেন তারাই নয়, বা 25,000 লোকই নয়, এদেরকে ঘিরে আছে একটা এন্টার জেনারেশন, ফ্যামিলি, তাদের বৃহত্তর সোশ্যাল ইম্প্যাক্টটা তো আমাকে দেখতে হবে। কিন্তু সেইটা যদি জুডিশিয়ারির লোকজনের এই রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আজকে মানে কজ দেখিয়েছে যে এসএলপি গুলো আসেনি সবকটা, সেজন্য আমরা এটাকে অ্যাডজর্ন করছি। আরে ভাই এসএলপি আসেনি তার জন্য প্রপার ডিপার্টমেন্ট তুমি রাখো, যে আজকে হিয়ারিং এর আগে এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে কিনা, তাহলে তুমি কজ লিস্টে রেখো না মামলাটা। তুমি হিয়ারিং এর সময় এসে তখন বেঞ্চের কাছেই যাচ্ছ, তুমি তখন এ বলছে এটা দেয়নি ওটা দেয়নি। এগুলো আইনের ফাঁকগুলোকে কমপ্লিটলি অ্যাবিউজ করছেন। আর আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই যে রাজ্যের মামলাগুলো যায়, যে সমস্ত অ্যাডভোকেটদের অ্যাপয়েন্ট করা হয় লক্ষাধিক টাকার ফিস তাদেরকে, তাহলে এই যে অ্যাপিয়ার করলেন হলো কি হলো না, তারা তো তার ফিসটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সেই ফিসটা কে দিচ্ছে? আমি আপনি যা রোজগার করছি, যে ট্যাক্সটা দেই, সেই ট্যাক্সের টাকা এই ধরনের ফাজলামোগুলো হচ্ছে। ফলে এইটা একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এবং হ্যাঁ, মানে অ্যাডভোকেটদের
অ্যাডভোকেটরা এরকম একটা ক্লায়েন্ট পেয়েছেন মানে কোনো রকমে যদি স্টেটের মামলা লড়তে পারি, ব্যাস আমার একটা রেকারিং ক্লায়েন্ট নিশ্চিত হয়ে গেল, বছরে এতগুলি করে মামলা আসবে, এত লক্ষ টাকা আমার রোজগার হয়ে যাবে। এদিকে সাধারণ মানুষ যে তলানিতে যাওয়ার কথা সেই তলানিতেই আছে। না আমরা জানতে পারছি যে এই প্যানেলটা বাতিল হবে কিনা, না রাস্তায় বসে আছে যোগ্য প্রার্থীরা তাদেরকে কোনো উত্তর দিতে পারছি না, ডিএ প্রাপকদের তাদের মানে 10-12 বার করে অ্যাডজর্ন করে যাচ্ছে, পোস্টপন করে যাচ্ছে। ফলে ক্রমাগত এই যে একটা রিলাক্টেন্ট অ্যাপ্রোচ, এর জন্য গভর্নমেন্টও দায়ী। গভর্নমেন্ট কেন এর মধ্যে ইন্টারভেন করছে না? করে তাদের তো বলতে হবে যে ভাই আমাদের তাড়াতাড়ি সলভ করতে হবে, কারণ সলিউশন দেওয়াটা মেন্টালিটি নয়। যদি মেন্টালিটি হতো, সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় বিভিন্ন রকম আনসার দেয় এসএসসি, এমনকি এসএসসি আজ অবধি বলতে পারেনি যে তারা ওই যোগ্য অযোগ্যের প্রার্থক। এবার এরা যদি এখন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে, তাহলে বিড়ম্বনাটা হচ্ছে যে না ঘুষের টাকাটা ফেরত দিতে পারবে, লোকগুলো চাকরি উল্টে চলে যাবে, এবং তাদেরকে আবার হাইকোর্টের যে রায়টা ছিল সেটাই যদি থাকে, তাহলে হচ্ছে ওদেরকে সুদসহ এত বছরের মাইনে ফেরত দিতে হবে, সেটা বিরাট অঙ্কের টাকা। এই ক্ষতিপূরণ এই 25-26 হাজার লোক আপনার মনে হচ্ছে যে ছেড়ে দেবে তারা? হ্যাঁ, তো তখন তো মানে অন্যরকম সিভিল ডিসওবিডিয়েন্স শুরু হয়ে যাবে। সেইটাকে রোখার জন্যে এরা কোনো রকমে এখন চাইছে যে ব্যাপারটাকে যাতে ঠেলে দেওয়া যায়, এবং সেই একই উদ্দেশ্যে আপনি যদি দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ওই একজন চাকরি প্রাপক যে ম্যাডাম যিনি বেআইনি চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, হ্যাঁ তাকে ধরে এনে আবার একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট না কি একটা সেক্রেটারি গোছের করে দেওয়া হলো। আমার কাছে একটা কথা, একটা বিষয় স্বচ্ছ, যে ডিএ মামলাটা যেটা আছে সেটা তো স্বচ্ছ, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যান্য রাজ্যে ডিএ দিচ্ছে এই হারে, তাহলে আমাদের রাজ্য কেন পারবে না? এটা তো সুপ্রিম কোর্টও দেখতে পাচ্ছে। সব রাজ্যকে যদি ডেকে পাঠাই দেখবে সব রাজ্যই ডিএটা দিচ্ছে, শুধু বাংলার ক্ষেত্রে কেন বাদ? আমি বলছি কিসের জন্য বাংলাকে বাঁচানো হচ্ছে, সুপ্রিম কোর্টও তো দেখতে পাচ্ছে, এটা তো বিচার্য বিষয় বলে নয়। আর সবাই দিচ্ছে, আপনারা কেন দিতে পারবেন না? এই প্রশ্ন কেন রাখছে না? দেখুন, এটার মধ্যে পলিটিক্যাল ইল ইন্টেনশন থাকতেই পারে, এবং যদি সেটা থাকে বা কোনোভাবে সেটার ইঙ্গিত থাকে তাহলে সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের এটা বোঝা উচিত যে এই ধরনের বিষয়গুলোর একটা সোশ্যাল জাস্টিস রয়েছে। মানে শুধু মামলা যারা করছে আর তার বিপক্ষ এই দুজন পার্টি নয়, এই ধরনের জনস্বার্থ মামলা বা এগুলো যখন হয়, এই যে জনস্বার্থ কথাটা কেন উল্লেখ করছি, তার মানেটা হচ্ছে জনগণের স্বার্থে আমি মামলাটা করছি, শুধু আপনার আর আমার ব্যক্তিগত সমস্যা নয়। এই সমস্যাটা পাবলিকের প্রভাব পড়ছে বলে সেই কারণে এটা জনস্বার্থ আমরা বলি। তো জনগণের স্বার্থই তো ফুলফিল হচ্ছে না। দিনের পর দিন একটা গভর্নমেন্ট সে করাপশন করে যাবে, তারা ফান্ডের মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে যাবে, এবং সেই মামলাগুলো হিয়ারিং এর ডেট পিছিয়ে যাবে। টাইমলি জাস্টিস যদি দিতে না পারে তাহলে সেটা জুডিশিয়ারি সিস্টেমের মিসম্যানেজমেন্ট, এবং যদি সেটা পলিটিক্যালি বায়াসড হয় তাহলে সেটা ভয়ঙ্কর। একবার দেখুন, আমার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় না, আমি আর ওটা তৃণমূলের আদালত বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে থাকলে হয়তো যে হাইকোর্টকে বিজেপির আদালত বানিয়ে দিয়েছেন, এটাকে এখন তাহলে বলতে হবে তৃণমূলের আদালত, সেটা তো বলা যায় না। কিন্তু অবভিয়াসলি দেয়ার ইজ এ পলিটিক্যাল ইনক্লিনেশন। না হলে, যদি পলিটিক্যাল ইনক্লিনেশন নাও থাকে, আমি যদি ধরে নিই কেবলমাত্র ফর্মালিটিসের জন্য ডিলে হচ্ছে, সেটাও ইকুয়ালি অন্যায়। তার কারণ আপনি জাস্টিস দিচ্ছেন না, আপনি একটা সোসাইটিকে ডিপ্রাইভড করছেন। দিনের পর দিন এই লোকগুলো দেখুন, সবকিছুকে টাকার অঙ্কে কোয়ান্টিফাই করা যায় না। আপনি টাকা দিয়ে কোনো দ্রব্য বা সার্ভিস কিনলেন, ঠিক আছে, কিন্তু সময়কে টাকা দিয়ে ক্যালকুলেট কিভাবে করবেন? যে যোগ্য প্রার্থীরা ওখানে বসে আছে 1000 থেকে 1500 দিন পার হয়ে গেল, এই 1500 দিনের দামটা কোন বিচারপতি, কোন আইন, কোন আদালত তাদেরকে ফেরত দেবে? একটা মানুষের জীবন থেকে 1500 দিন গন। মানে এটা মুখের কথা নয়, 1500 কথাটা বলে দিচ্ছি কিন্তু মানে ফাম্বেল করছি, মানে ভাবতেই পারছি না যে অলমোস্ট 1500 দিন গন। এবার এই টাকাটা মানে এটাকে আপনি কিভাবে টাকার হিসেবে করবেন? আর গন মানে এই তো নয় যে সে আচ্ছা সে মাংস ভাত খেয়ে শুয়ে শুয়ে কাটাচ্ছে, ওইখানে এইরকম গরমে বৃষ্টিতে জলে অনশন করছে বিভিন্ন জায়গায়, কখনো এখানে মঞ্চ করে সেটা ভেঙে দেয়, আবার আরেক জায়গায় মঞ্চ করে, এই যে তাদের এই যে বিরাট যে মুভমেন্টটা চলছে, মোবিলাইজেশনটা চলছে, এটা ডিস্টার্ব হচ্ছে, তাদের মানসিক স্ট্রেস হচ্ছে। কত লোক তো ওখানে তার সন্তান নিয়ে পর্যন্ত বসে আছে। তাহলে তাহলে এই এদের ভবিষ্যৎটা কি? এই মানুষগুলোকে আমরা কি উত্তর দেবো? আমরা তো, এটা তো লজ্জা একটা সমাজ হিসেবে। ফলে এটা জুডিশিয়াল সিস্টেমের ব্যাপক মিসম্যানেজমেন্ট, এবং আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা এবার এটাকে ইন্টারভেন করুন, এবং এই বিউরোক্রেটিক সিস্টেমটাকে আরো কিভাবে ম্যানেজ করা যায়, যে হিয়ারিং এর দিন এসে কেন দেখা হবে এই নেই কেন ওই নেই কেন, এটা আগে থেকে ডিসাইডেড হবে, নাহলে কজ লিস্টে আসবেই না। এবং টাইমলি ম্যানারে যাতে ফুলফিল হয় প্রত্যেকটা কাগজপত্র, প্রত্যেকটা ফর্মালিটি, সেইটা এনশিওর করার জন্য গভর্নমেন্টকে একটা ব্যবস্থা নিতে হবে। বলছি নীল বাতির গাড়ি কারা ব্যবহার করতে পারবে কারা পারবে না, কোর্ট একটা নির্দেশিকা জারি করে দিয়েছিল। নুসরাত জাহানকে দেখা যাচ্ছে নীল বাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে দেখছো? দেখুন, যে মানুষ যে চেয়ারের গুরুত্ব সম্পর্কে অবগত নন,
সেই মানুষকে আপনি ওই চেয়ারে বসালে সে তখন ক্ষমতার ব্যবহার এবং অপব্যবহার দুটোই করে। এখন ঘটনা হচ্ছে যে নুসরাত জাহান তিনি তার জীবনের যে এফার্টটা যেটাই তিনি দিয়েছেন সেটা তিনি সিনেমায় দিয়েছেন, মডেলিংয়ে দিয়েছেন, সেখানে তিনি সফল হয়েছেন। তিনি রাজনীতির পার্টও নন, কোনো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সম্পর্কে তার পড়াশোনাও নেই এবং তিনি হয়তো হতেও চান না, মানে তিনি কোনোদিন অ্যাসপায়ারই করেননি যে তিনি একজন পলিটিশিয়ান হবেন। তাকে জোর করে ধরে এনে তৃণমূল কংগ্রেস বসিয়ে দিয়েছে, বসিয়ে দেওয়ার ফলে লাভটা কি হয়েছে, একটা সরকারি চাকরির মতো একটা বেনিফিট পেয়েছেন, পেনশন পাবেন, এই পাবেন, সরকারি অ্যামিনিটিস ইত্যাদি তিনি এখন ভোগ করতে থাকবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে একটা প্রশ্ন থাকে ক্রেডিবিলিটি বা যোগ্যতা। আপনি একজন সাংবাদিক বলে আপনি বুম নিয়ে প্রশ্ন করতে পারছেন, তার কারণ আপনি এটা নিয়ে পড়াশোনা করেছেন, আপনি ট্রেন্ড, আপনি অ্যাসপায়ার করেছেন বলে আপনি এই জায়গায় এসেছেন। আমাকে যদি তারা বুম নিয়ে আপনি বলেন ইন্টারভিউ করতে, আমি কোনোদিনই পারবো না। কিন্তু বুম নিয়ে আমি নিজেকে বিরাট হিরো প্রমাণ করতে পারি, তখন হয়তো চারটে ভুলভাল জিনিস করে ফেলবো। এটা হচ্ছে সেইটাই যে আমি কোনটার জন্য এন্টাইটেল সেটাই তো জানে না। অর্ধেক নেতা ফেতা ঘুরে বেড়ায়, তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত বড় কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাগজে কলমে তারা এন্টাইটেলটি নয় ওই কনভয় পাওয়ার জন্য, কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কারণ রাজনীতিটা এখন হয়ে গেছে একটা শো অফের জায়গা। অধিকাংশ লোকজন, বিশেষত এই সেলিব্রিটি কালচার থেকে যারা রাজনীতিতে আসছেন, তাদের মধ্যে ইন্টেনশনটা, এরা রাজনীতির বোঝেন না, এরা রাজনীতি করতেও চান না, এরা বিরাট পলিটিক্যাল সোশ্যাল রিফর্ম করে ফাটিয়ে দিতে চান, এরকমও এদের কোনো ইন্টেনশন নয়। এদের একটাই বক্তব্য হচ্ছে আমরা থাকবো, চারদিকে বাউন্সার ফাউন্সার নিয়ে যাব, ঘুরবো, পার্লামেন্টে যাব, লোকজন সেলাম করবে। এই যে সেলামটা করছে, সেই সেলামের গুরুত্বটা তো আমাকে বুঝতে হবে। সেই ক্রেডিবিলিটি যদি গেটওয়েটা আমি পাস না করে আসি, তখন আমি এরকম মানে সেটাকে আমি এনজয় করতে আরম্ভ করবো। এরা সেটাই এনজয়েরই একটা মিসম্যানেজমেন্ট রয়েছে এবং পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ইমিডিয়েটলি। রাস্তা দিয়ে কিন্তু প্রথম নিশ্চয়ই গাড়িটা চলে যাননি, এর আগেও গেছেন এসছেন, পুলিশ কেন ভেরিফাই করেন? এটা ট্রাফিকের দেখা উচিত। এরই সাথে দেখা যাচ্ছে 21শে জুলাই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মানে তৃণমূল কংগ্রেস। তার সাথে দেখা যাচ্ছে এবারে বিজেপি গণহত্যা দিবস পালন করবে, সেটা নিয়ে কুণাল ঘোষ অলরেডি কটাক্ষ ছুড়ে দিয়েছে, বলছে এটা আর একটা বিজেপির ব্ল্যান্ডার। দেখুন, কুণাল ঘোষ মহাশয়ের বক্তব্যের উত্তর দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। উনি যা করছেন করছেন, প্রত্যেক পার্টির নিজস্ব এজেন্ডা আছে। তৃণমূল কংগ্রেস যে শহীদ দিবসটা করেন, সেই শহীদ দিবসে যাদেরকে নিয়ে যান, ইনক্লুডিং কুণাল ঘোষ, তিনি আদৌ এই শহীদ দিবসের কি এজেন্ডা, কেন, কি, কারা শহীদ হয়েছিল ইত্যাদি এগুলো সম্পর্কে কতটুকু জানেন, বা আদৌ সেটা সম্পর্কে তিনি পরবর্তীতে কি ভাবেন, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। অন্তত কুণাল ঘোষ যাও বা জানেন, যাদেরকে নিয়ে যান মঞ্চে, যাদেরকে হিরো সাজানো হয় বিভিন্ন অন্যান্য প্রফেশন থেকে নিয়ে এসে, হ্যাঁ, তারা তো মানে ওটা তো একটা এন্টারটেনমেন্টের মঞ্চ হয়ে গেছে, ওটা একটা বেদনার মঞ্চ হওয়া উচিত। শহীদদের নিয়ে মঞ্চ, কিন্তু সেটা যদি এন্টারটেনমেন্ট হয়ে যায়, তাহলে সেটা শুধুমাত্র তৃণমূলের জন্য না, সেটা সমাজের জন্য খুব ক্ষতিকারক। 21শে জুলাই একটা সেলিব্রেশন হয়ে গেছে। 21শে জুলাই সেলিব্রেশনের দিন নয়, 21শে জুলাই একটা বেদনার দিন, একটা কষ্টের দিন। একাধিক কর্মীকে যে মারা হয়েছিল সিপিএম এর আমলে, সেইটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্টের একটা মোর্স ডে হওয়া উচিত, কিন্তু সেইটা কান্নাকাটির কোনো রেশ নেই, কোনো কান্নাকাটি করার দরকার নেই। অন্তত একটা নিজের পক্ষে তো একটা রেসপেক্ট করা যায় মানুষকে। শহীদের সম্পর্কে আপনি কারোর মুখে শুনবেন না, শুধু বড় বড় বাতেলা শুনবেন, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, একটা পিকনিক টাইপের পরিণত হয়েছে। ফলে ঘটনাটা হচ্ছে, যখনই ব্যাপারটা এন্টারটেনমেন্ট বা পিকনিক হয়ে যাবে, তখন সেই জিনিসটার আসল গুরুত্ব নষ্ট হয়ে যাবে। এখন যেটা হয়েছে বলে আমার মনে হয়, আমি তৃণমূলের বাইরে থেকেই আমি একজন অডিয়েন্স হিসেবে যতটুকু দেখেছি, 21শে জুলাইটার যে গুরুত্ব, সেটা তারা নিজেরাই নষ্ট করেছেন। তার কারণ 21শে জুলাই একটা পলিটিক্যাল অন্ধকার দিবস আমাদের রাজনৈতিক ইতিহাসে। সেই দিনটাকে এরা যেভাবে নিজেরাই নিজেদের মার্কেটিং এর কাজে ব্যবহার করছে, শহীদদের দিয়ে মার্কেটিং হচ্ছে বেসিক্যালি, সেটা কিভাবে হবে, মানে সেটাকে আপনি কিভাবে এন্ডোর্স করবেন? এটা কোনোভাবেই এখন আর শহীদ দিবস নেই, এটা কেবলমাত্র একটা প্রোপাগান্ডা। শহীদদের নামে ওখানে যান, সেখানে গিয়ে একটা পলিটিক্যাল মার্কেটিং করেন এবং চলে আসেন। আর বিরোধীরা যা করবেন করবেন। এখন তো নতুন এখন শুরু হয়েছে, পার্লামেন্টে সবাই বিরোধীরা সমস্ত কনস্টিটিউশন দেখাচ্ছেন, তৃণমূলের সবাই এক একজন কনস্টিটিউশন দেখাচ্ছেন, করছেন। হঠাৎ এখন নতুন সংবিধানের প্রতি সমস্ত ভালোবাসা জন্মেছে। এদিকে নিজেরা যে সারাদিন অসাংবিধানিক কথা বলে যাচ্ছেন, করাপশন করে যাচ্ছেন, জানি না এগুলো সংবিধানের কোন পাতায় লেখা আছে, 2 অক্ষর 4 অক্ষর দিয়ে কথা বলছেন, এগুলো নাকি সমস্ত সাংবিধানিক ব্যাপার। তো যাই হোক, তারা এখন সংবিধানের নতুন মানে অ্যাডভোকেটস হয়েছেন, ভালো থাকুন সেইটা নিয়ে। আমার মানে কুণাল ঘোষের স্টেটমেন্ট নিয়ে আমি বিরাট কিছু আলাদা